আমন্ত্রণ ২১ রাতে আমাদের আজকের বিষয় ভয়ঙ্করভাবে চক্রান্ত চলছে। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন রাজনীতি বিশ্লেষক শরীফুজ্জামান শরীফ। আপনাকে স্বাগত জানাচ্ছি। নির্বাচনের প্রস্তুতি পুরোদমেই চলছে। এর মধ্যে দিয়ে আইন শৃঙ্খলা নিয়েও আলোচনা হচ্ছে। সিইসি আজকে বলেছেন যে আইন শৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত আছে এবং নির্বাচনের আইনের শাসন দেখিয়ে দিতে চান তারা। এর মধ্যে বিএনপির সঙ্গে আজকে আমরা দেখেছি জমিয়ত উলামা ইসলামী তাদের 4টি আসনের ব্যাপারে সমঝোতা হয়েছে এবং আরেকটি যেটি কথা বিএনপি মহাসচিব বলেছেন সেই অনুষ্ঠানে আমি তার বক্তব্যের কিছু অংশ উল্লেখ করতে চাই। বাংলাদেশ ট্রানজিশনাল প্রসেস পার হচ্ছে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এর মধ্যেই দেখা যাচ্ছে কিছু সংখ্যক ব্যক্তি মহল এই ট্রানজিশনাল প্রসেসকে বাধাগ্রস্ত করার জন্য ভয়ঙ্করভাবে চক্রান্ত করছে। ভয়ঙ্করভাবে চক্রান্তের কথা তিনি বলেছেন। আসলে আপনি তার এই বক্তব্যকে কিভাবে দেখছেন গাজী ভাই? ধন্যবাদ আপনাকে এবং আমার সম্মানিত সহ আলোচক শরীফ ভাইকে, দর্শক শ্রোতাগণকে মোবারকবাদ জানাই। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর চক্রান্তের কথা বলেছেন। চক্রান্ত তো হতেই পারে, কারণ একটা বড় ঘটনা ঘটেছে। জুলাই অভ্যুত্থান হয়েছে। অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা ফেসিবাদী সরকার ক্ষমতা থেকে চলে গেছে এবং তারা আসলে দেশ ছেড়ে পালিয়েছে। তো সবাই তো আর চায় নাই, বিভিন্ন জায়গায় বিভিন্ন এলিমেন্ট তো এখন আছে। তা এখন তিনি কাদেরকে মিন করেছেন এটা তো আমরা এখনো স্পষ্ট না। কিছু সংখ্যক ব্যক্তি মহল এই ট্রানজিশনাল প্রসেসকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তিনি সরাসরি কারোর নাম বলেন না। এখন আমরা ধরে নিতে পারি যারা আসলে পরাজিত শক্তি, যারা জুলাই অভ্যুত্থানে পরাজিত হয়েছে তাদেরকেই হয়তো মিন করেছেন, আমরা এটাই ধরে নিব। কারণ অন্য যারা এখন নির্বাচনে আছেন, নির্বাচনের মাঠে আছেন, তারা তো আমরা সবাই চাই একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং স্বতঃস্ফূর্তভাবে সবাই আমরা এখানে আছি, মাঠে আছি। আপনার কথা যদি ধরেই নেই গাজী ভাই, যে যারা বিতাড়িত শক্তি, যারা পরাজিত শক্তি 5 আগস্টের, তারাই এই ঘটনার সঙ্গে জড়িত থাকে, তাহলে তাদেরকে কারা আসলে মদদ দিচ্ছে? তাদেরকে আসলে শক্তি কারা দিচ্ছে? তারা আশ্রয় প্রশ্রয় পাচ্ছে কিভাবে? না, সেটার দায়িত্ব তো সরকারকে নিতে হবে, যারা ক্ষমতায় আছে। এখন ষড়যন্ত্র চক্রান্ত হতেই পারে, এখানে দেশের ভিতরে হতে পারে, দেশের বাইরে থেকে হতে পারে, কিন্তু এগুলো মোকাবেলা করার যেমন আমাদের রাজনৈতিক সংগঠনগুলোর দায়িত্ব আছে, কিন্তু সবার আগে যারা এখন রাষ্ট্র ক্ষমতায় আছে, যাদের উপর আস্থা রেখে জনগণ তাদের হাতে দায়িত্ব তুলে দিয়েছে, তাদেরও তো প্রধান দায়িত্ব যাতে নাকি দেশটা সুষ্ঠুভাবে পরিচালিত হয় এবং একটা ভালো নির্বাচন হতে পারে। আপনার কি মনে হয় সেই দায়িত্ব কি ঠিকভাবে পালন হচ্ছে? তারা আসলে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না, এটা হলো প্রথম কথা। কারণ তাদের যেভাবে কঠোরভাবে সব কিছু নিয়ন্ত্রণ করার কথা ছিল, তারা কিন্তু সেই অবস্থা নাই। আমরা এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির কথাটাই যদি বলি, 5 আগস্টের পরে কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটেও উন্নতি হয় নাই, বরং আমরা দেখছি যে এখন অবনতির দিকে যাচ্ছে। এবং আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথা বলেছেন, ওনার দলেও কিন্তু নানা রকম সংকট আছে। এই পর্যন্ত 200-র অধিক তারা নিজেরা খুনাখুনি করে নিজেদের কর্মী হত্যা হয়েছে। তো তারপরেও একটা বড় দলের সংকট এরকম থাকে, অতীতেও ছিল। এগুলো নিয়ন্ত্রণের দায়িত্ব কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী। আপনি নিশ্চয়ই জানেন যে প্রতিদিনই আমরা সংবাদ মাধ্যমে দেখতে পাই দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে লোকালি পর্যায়ে দেখি যে সংঘর্ষ হচ্ছে, আহত হচ্ছে। সেই জিনিসগুলো তো আসলে কোনো দলের পক্ষ থেকে আসলে কি এটি মোকাবেলা করা সম্ভব হচ্ছে না? এখানে আপনি যেটা বলছেন, লোকাল পর্যায়ে সংঘাত সহিংসতাটা খুব বেশি মাত্রায় না, যেটা দলীয় অভ্যন্তরীণ কোন দলে যতটা না সংকট তৈরি হচ্ছে এবং যতটা। আমরা গতকালকেও দেখেছি শরীয়তপুরে বিএনপির সঙ্গে এনসিপির একটি ছাত্র দলের একটি সংঘর্ষ হচ্ছে, সেখানে বেশ কয়েকজন আহত হয়েছে। না, হচ্ছে, আমি অস্বীকার করি না, কিন্তু এটা খুব বেশি মাত্রায় না। মানে যেটা নিজেদের দলীয় কোন দল যতটুকু হচ্ছে, দেখেন দলীয় অভ্যন্তরীণ কোন দলে আমাদের গাজীপুর 1 আসনে দীর্ঘদিন পর্যন্ত প্রায় রাস্তাঘাট বন্ধ ছিল
এবং বিভিন্ন রকম অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, বিভিন্ন এলাকায় এরকম রাস্তাঘাট বন্ধ হয়েছে, এই ফরিদপুরে পুরা মহাসড়ক বন্ধ ছিল, তাই না, চট্টগ্রামে, মিরসরাইতে, বিভিন্ন জায়গায় এই জাতীয় ঘটনা কিন্তু এই বিএনপি যখন ক্যান্ডিডেট ঘোষণা ডিক্লেয়ার করেছে তারপরে কিন্তু বিভিন্ন জায়গায় ঘটেছে এবং এখনও ঘটছে, মারামারি তো হচ্ছেই। তো এটা হচ্ছে। আরেকটা হলো যে এখানে যে ওসমান হাদির যে ঘটনাটা, এটা অত্যন্ত সিগনিফিক্যান্ট। ওসমান হাদি কিন্তু তার বিভিন্ন সাক্ষাৎকারে তার শঙ্কা প্রকাশ করেছিল যে আমি আঘাতপ্রাপ্ত হতে পারি, আমার বুকে গুলি লাগতে পারে, মাথায় গুলি লাগতে পারে, এবং সে স্পষ্ট বলেছে যে আমাকে গুলি করা হবে, আমার মৃত্যু হবে, এটা বড় কথা না। আমি যেটা চাই যে এটা যারা এই ঘাতক তাদের যাতে বিচার হয়, তাদের যাতে ধরা হয়, এগুলোও কিন্তু সে বলে গেছে। কিন্তু আমরা কি দেখলাম যে তার ওসমান হাদির যারা ঘাতক তাদের কিন্তু ধরতে পারে না এখনো পর্যন্ত। ইভেন এখানে বিভিন্ন রকম রিউমার ছড়ানো হয়েছে, এরা এখন দেশে আছে নাকি দেশের বাইরে নাকি দেশে নেই, এই কথাটাও কিন্তু আমরা সরকারের কাছ থেকে, প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে আমরা জানতে পারছি না। এবং এখানে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার যে বডি ল্যাঙ্গুয়েজ, এতে মনে হয় না যে উনি এই দায়িত্ব পালনের জন্য নিজে প্রস্তুত, বরং ওনার আরও আগেই চলে যাওয়া দরকার ছিল। ওনার ফিজিক্যাল স্ট্রেংথ তো আসলে দুর্বল, এবং ওনার আসলে মানসিকভাবেও আসলে এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের জন্য উনি আসলে সক্ষম না। জি, আপনার কাছে আবারও আসবো। আমি পর্যায়ে শরীফুজ্জামান শরীফের কাছে আসতে চাই। আপনি কিভাবে দেখছেন আসলে গভীরভাবে রাজনৈতিকভাবে চক্রান্ত চলছে, ভয়ঙ্কর চক্রান্ত চলছে, এটি আপনি আসলে কিভাবে দেখেন? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের আলোচককে শুভেচ্ছা। আপনি যার কথাটা জিজ্ঞেস করেছেন, রেফারেন্স হিসাবে তিনি বাংলাদেশের সবথেকে বড় রাজনৈতিক দলের মহাসচিব। ফলে আমাদের কাছে যে ধরনের তথ্য উপাত্ত থাকে, নিশ্চয়ই তাদের কাছে অনেক বেশি তথ্য আছে, তাদের এক্সপিরিয়েন্সটাও বেশি, তাদের ঝুঁকিটাও বেশি, অনেক ধরনের চ্যালেঞ্জ তাদেরকে মোকাবেলা করতে হয়। দ্বিতীয়ত, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাজনীতিতে একজন সজ্জন মানুষ হিসেবে পরিচিত। সুতরাং তার এই যে বক্তব্য, এই বক্তব্যকে আমি উড়িয়ে দিই না, কারণ অনেকগুলো ঘটনা ঘটছে যে ঘটনাগুলো শঙ্কাটা বাড়িয়ে দেয়, এবং কতগুলো ঘটনার সঙ্গে আসলে নির্বাচনেরও কোনো সম্পর্ক নেই। আপনি খেয়াল করছেন যে বাংলাদেশের ইতিহাসে সম্ভবত এবার একেবারে এক ধরনের বিজ্ঞাপন দিয়ে বলা হচ্ছে যে প্রার্থীরা আসেন, তাড়াতাড়ি আসেন, আপনাদেরকে লাইসেন্স দেওয়া হবে, গানম্যান বসে আছে, তাকে এসে নিয়ে যান। এই পরিস্থিতি আমার জীবনে আমি দেখিনি। আমি বেশ কয়েকটা নির্বাচন এই দেশে দেখেছি। শরীফ ভাই, এক পক্ষ আমি দেখতে চাই না বিষয়টি, সরকারের পক্ষ থেকে যেমন বলা হয়েছে, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে প্রার্থীরাও আবেদন করেছেন, এবং একাধিক প্রার্থী আমরা জানি যে সেই গানম্যান নিতে অস্বীকৃতিও জানিয়েছেন। মানে এখানে আচ্ছা, একই সাথে আমি গতকালকে দেখছিলাম, গত জুলাই মাসে আমাদের হাসনাত আবদুল্লার একটা স্টেটমেন্ট। তিনি বলছিলেন জনগণ যদি সঙ্গে না থাকে তাহলে লন্ডন থাকতে হয়, আর জনগণ সঙ্গে থাকলে দেশে থাকা যায়, কোনো নিরাপত্তার দরকার হয় না। তো এখন তিনি অনুধাবন করছেন, এবং গতকালকে যে এনসিপির যারা গানম্যান পেয়েছেন, দেহরক্ষী পেয়েছেন, তিনি তাদের একজন। অর্থাৎ পরিস্থিতিটা কিন্তু পরিবর্তন হচ্ছে, এটাকে অস্বীকার করা যাবে না। অবশ্যই নিরাপত্তা বড় ধরনের একটি ইস্যু। হ্যাঁ, বড় ধরনের একটা ইস্যু। সরকার এর পেছনে, আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা, অন্য সরকার, অনেকের ব্যর্থতার কথা বলছি, কিন্তু এই ব্যর্থতাটা কি শুধুমাত্র একজন ব্যক্তি বা দুজন ব্যক্তির? মোটেই না। ক্ষমতার বাইরে গেলে বাংলাদেশের সবাই ষড়যন্ত্র করে, ক্ষমতা পুনরুদ্ধার করার চেষ্টা করে। যারা দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিল, ১.৫ দশক, তাদের শক্তি, সামর্থ্য, বিত্ত, বৈভব, সামাজিক সংযোগ, আন্তর্জাতিক সংযোগ অনেক গুণে বেশি। সুতরাং তারা এটিকে পুনরুদ্ধার করার চেষ্টা করবে। কিন্তু আপনার পক্ষ থেকে যে ধরনের প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করা দরকার, সেই প্রস্তুতিমূলক ব্যবস্থা আপনার আছে কিনা? আমরা সময় যত যাচ্ছে অস্বাভাবিক কতগুলো ঘটনা দেখছি। আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম হাদির জানাজায় কি গিয়েছিলেন? যাননি। আমাদের প্রধান উপদেষ্টা গিয়েছিলেন। তো সাধারণত প্রধান উপদেষ্টা তো তাকে সাথে করে নিয়ে যাওয়ার কথা,
কারণ এটি তো শৃঙ্খলাজনিত একটা ঘটনা। জাননি কেন? তিনি জানেন যে মানুষের একটা ব্যাপক বিক্ষোভ জমা হয়ে আছে। তাহলে এই ধরনের একটা হত্যাকাণ্ড সারা দেশকে কাঁপিয়ে দিয়েছে। হাজার হাজার মানুষ তার জন্য জানাজা পড়ার জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাকায় থেকেও তার জানাজায় অংশগ্রহণ করতে পারছেন না। প্রধান উপদেষ্টা তার অনেক সহকর্মীকে নিয়ে যাচ্ছেন, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে যেতে পারছেন না। কেন? সংকট একটা আছে। সেই প্রশ্নটাই তো আসলে, কেন তিনি যেতে সংকট পারেন একটা না? আছে। আমি ব্যক্তিগতভাবে এই সরকারের যারা উপদেষ্টা মণ্ডলীতে আছে, আপনি তাদের বেশভূষা, তাদের চলাফেরা, তাদের পোশাক আশাক যদি দেখেন, তাহলে জাহাঙ্গীর আলমকে আপনাকে আলাদা করতে হবে। সম্ভবত তিনি কাজের কারণে সার্বক্ষণিক এই ধরনের একটা পরিবেশের মধ্যে থাকেন। তার মধ্যে কিন্তু ওই ধরনের আড়ম্বর নাই, অনেকটা সাদামাটা জীবন। বিভিন্ন জায়গায় গিয়ে বলছেন, আজকে সকালে একজনে বলছিল যে গত বছর ওই কথাটা মনে আছে যে কোরবানি আমি ভাগে কোরবানি দিচ্ছি। তো তার মধ্যে এই কতগুলো সরলতার জায়গাগুলো আছে। এবং এই পর্যন্ত আমি শুনিনি, অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শুনছি, কিন্তু এই ভদ্রলোক সম্পর্কে আমি এই ধরনের কোনো কথা এখন পর্যন্ত কারো কাছ থেকে শুনিনি। কিন্তু শুধুমাত্র সৎ হলেই যে আপনি রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের একমাত্র যোগ্যতা এটি না। দায়িত্ব পালন, দায়িত্ব গ্রহণ এটি এক ধরনের বিষয়, আর অন্যান্য আপনি কোন পোশাক পরেন এটি আলাদা বিষয়। তাহলে সরকার এই যে জায়গাটায় একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে আছে, মিডিয়াতে যা হলো, আমরা কি এটি চেয়েছিলাম? আমরা চাইনি বলে আপনাদের যে হাউসটাতে আমি বসে আছি, আওয়ামী লীগের সময় এই হাউস দখল হয়েছে না? এর মালিকদেরকে কারাগারে নেওয়া হয়েছে না? তো আমরা 24-এর গণঅভ্যুত্থানটা কেন করলাম? যে কোনো মিডিয়া দখল হবে না, কোনো মিডিয়ার মালিককে তার বিশ্বাসের কারণে, তার কাজের কারণে, তার ভাবনার কারণে কারাগারে বন্দী থাকতে হবে না, দেশ বিদেশে নির্বাসিত থাকতে হবে না। কিন্তু হয়েছে তো, এই প্রতিষ্ঠানটির মালিককেই করতে হয়েছে। তাহলে পরিবর্তনের যে জায়গাটা, আমাদের যে আকাঙ্ক্ষাটায় আর পারদটা কি উপরে উঠলো না নামলো? আগে দখল হয়েছে, মালিককে কারাগারে নেওয়া হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, দেশান্তরী করে রাখা হয়েছে, এখন এসে পুরোটা পুড়িয়ে দেওয়া হচ্ছে। অবস্থা তো আরও খারাপ হলো। সুতরাং এই জায়গাগুলোর থেকে যদি আপনি কেউ বলে যে আমরা একটা সংকটের মধ্যে আছি, আমার ধারণা রাইট। আজকে প্রতিবেশীদের সঙ্গে যে ধরনের উত্তেজনা, এই উত্তেজনাটা কোনো প্রতিবেশীর সাথে, এটি রাষ্ট্র টু রাষ্ট্র না, কোনো পরিবারের সাথে, আমার বাসার সঙ্গে আমার পাশের বাসার একটা উত্তেজনা থাকুক, এটি কিন্তু আমরা কেউ চাইব না। সে অন্যায় করলেও আমি চাইব না যে আমাদের একটা সম্পর্কটা যাতে ভালো থাকুক। আপনি ক্রমশই দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ শুধু দেশের ভেতরে না, দেশের বাইরের থেকে, এবং আমার অবজারভেশন যেটা, একটা সরকারকে আমরা চোখের সামনে দেখছি, কিন্তু এই সরকারের পেছনে আরও কতগুলো সরকার আছে, সরকারের ভেতরে আরও সরকার আছে। নাহিদ ইসলাম দীর্ঘদিন প্রায় 1 বছর যাদের সাথে সরকার চালিয়েছেন, গতকালকে তিনি বলছেন এই সরকারের ভেতর থেকে এই ধরনের সহিংসতা, নাশকতা, মিডিয়ায় আক্রমণ করা, আগুন ধরিয়ে দেওয়া, এর পেছনে সরকারের একটা অংশ জড়িত। এটি কিন্তু একটা সাংঘাতিক অভিযোগ। তিনি স্বাভাবিকভাবে উচিত হলো তার নামটা প্রচার করা। এর আগেও কয়েকদিন আগে আমাদের এখানে যে কোনো স্টেটমেন্ট আমার যদি পক্ষে যায় বা পছন্দ হয়, আমি সেটিকে গ্রহণ করি, আর যেটা আমার পছন্দ হচ্ছে না, যেটা নিয়ে নাড়াচাড়া করলে খুব রাজনৈতিক লাভ হবে না, সেটা আমরা ভুলে যাই। কিছুদিন আগে এই নাহিদ ইসলাম কিন্তু একটা অভিযোগ করেছিলেন যে সরকারের, বিশেষ করে মাহফুজ আলম আমেরিকায় যাওয়ার পরে তার উপরে যখন আক্রমণ হয়, তিনি বলেছিলেন সরকারের ভেতর থেকে মাহফুজ আলমকে হত্যাযজ্ঞ করে তোলা হচ্ছে। সরকারের পক্ষ থেকে তার বিবৃতি দেওয়া উচিত ছিল, কারণ তাদের একজন সহকর্মী। সরকার সেটি দেয়নি। নুরুল হক নূর আক্রান্ত হয়েছে, এখানে বিচার কিন্তু সরকার করেনি। আজকে এই যে ওসমান হাদি, আমাদের স্নেহের একটা সম্পর্ক ছিল, ওসমান হাদি শেষ পর্যন্ত, ওসমান হাদিকে আমরা হারিয়েছি। তার প্রত্যেকটা মানুষের সব কিছুই আমার পছন্দ হবে তা না, অপছন্দের কিছু থাকবে, পছন্দের কিছু থাকবে, সব কিছু গ্রহণ করবো তাও না। কিন্তু যে তথ্যগুলো আমরা জানতে পারছি, ভাই যেটি বললেন যে ওসমান হাদির খুনি কোথায় আছে, এটি এখন পর্যন্ত পরিষ্কার না। সরকারের যে আইন শৃঙ্খলা বাহিনী, যাদের কাছে ইনফরমেশন আছে, তারা বলছে যে ওসমান হাদি পালিয়ে গেছে, এই ধরনের কোনো তথ্য আমার নেই। কিন্তু এই দেশে ওসমান হাদিকে ভারত আশ্রয় দিয়েছে, সেই কথা বলে গত কয়েকদিন ধরে যা ঘটলো, যারা ঘটালো, যাদের নিষ্ক্রিয়তার কারণে ঘটলো, তাহলে কি আপনি বুঝেন না যে এর পেছনে একটা বিরাট ষড়যন্ত্র কাজ করছে? যে খুনি, সেই খুনি তো ছাত্রলীগের নেতা ছিল,
থানা পর্যায়ের। ছাত্রলীগের পরিচয়ের কারণে অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ আওয়ামী লীগের কর্মী জেলে আছে। এরা সবাই নির্দোষ আমি বলবো না, কিন্তু সবাই যে অভিযুক্ত এটাও আমি বলবো না। একটা থানার নেতা কিভাবে পরপর দুটো অস্ত্র মামলায় জামিন পেয়ে যায়, কারা জামিন করায়, আমাদের এগুলো প্রশ্ন তো এই প্রশ্নগুলো রয়েছে। তার অ্যাকাউন্টে একেবারে সরাসরি 128 কোটি টাকা পাওয়া গেছে। তার কাছে যে চেক পাওয়া গেছে তারও সমমূল্য প্রায় 250 কোটি টাকা। এগুলো দুটো কিভাবে, মিলিয়ে শরীফ ভাই আপনি এটা যে কিভাবে প্রশ্নগুলো হয়? আমাকে করছেন, আমি তো সেই প্রশ্নগুলো আমি বা সবাই এই প্রশ্নগুলো আপনি চায় বলতে জানতে। আমি সরকারকে করছি, আমি একজন আপনি কি নাগরিক সেই হিসেবে উত্তরটি করছি। পেয়েছেন? না, সরকারের কাছে উত্তর নেই। সরকার তো পুরোটাই একটা ধোঁকাবাজি করছে। পুরো ব্যাপারটাই আপনি দেখবেন যে ধোঁকাবাজি। পুরো ব্যাপারটাই হচ্ছে এক ধরনের মানে ময়লাগুলোকে কার্পেটের নিচে লুকিয়ে রাখা। এই যে সারা দেশ থেকে দাবিটা উঠছে যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে, এখন আমি মনে করি যে পদত্যাগ না, তাকে অপসারণ করা দরকার। গত 1 বছর 2 জন উপদেষ্টাকে নিয়ে প্রচুর কথা হয়েছে। স্বাস্থ্য উপদেষ্টা, তিনি জুলাইয়ের যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা নিশ্চিত করতে পারেননি, সরকার কি তাকে সরিয়েছে? যিনি উপদেষ্টা হয়েছেন, আপনি দীর্ঘদিন সাংবাদিকতা করেন, আমি পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, এই নামে কোনো ব্যক্তিকে আমি বাংলাদেশের পলিটিক্স থেকে শুরু করে শেখ হাসিনার 15 বছরের শাসনের যে সমস্ত ক্ষতগুলো ছিল, অন্যায় ছিল, একটা অন্যায়ের বিরুদ্ধে তো আমি তাকে কখনো কথা বলতে দেখিনি। কিন্তু গণ অভ্যুত্থানের পরে তার ভাগ্যটা এমন ভাগ্য যে তিনি মন্ত্রী হয়ে গেলেন। কেন? ডক্টর ইউনূসের অফিসের কর্মচারী তিনি, একসাথে তার কলিগ। তো এই যে জায়গাগুলোতে আপনি যে বিভাজনটা তৈরি করলেন, যাদের কোনো কন্ট্রিবিউশন এখানে ছিল না, যাদের কোনো ভূমিকা ছিল না, আপনি তাদেরকে এনে জায়গায় বসালেন। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সব থেকে বেশি রক্ত দিয়েছে, তাদেরকে এই সরকারে আপনি জায়গা দেননি। এই আন্দোলনে 15 বছরের আন্দোলনে যাদের কন্ট্রিবিউশন ছিল তারা কেউ আসেনি, কোথা থেকে আপনি ডেকে নিয়ে আসলেন? এত সমালোচনার পরেও ডক্টর ইউনূস তাকে সরাননি কেন? এই যে জাহাঙ্গীর আলম, তাকে এই যে জানাজায় না যাওয়া, তার আমি তো মনে করি যে সরকার তাকে নিষেধ করেছে। নিশ্চয়ই সরকার তাকে নিষেধ করেছে যে এখানে আপনাকে যেতে হবে না। তাহলে ওই যে গ্রাম্য যে ভিলেজ পলিটিক্স, যে তোমার বিরুদ্ধে লোকজন একটু খেপেছে, চেয়ারম্যান তোমাকে কিন্তু দেখলে তোমাকে বকাঝকা করতে পারে, তুমি 2 দিন ঘর থেকে বের হবা না, এই যে ভিলেজ পলিটিক্সটা এই সরকার ইন্ট্রোডিউস করেছে আমাদের এখানে। ভদ্রলোক যদি ব্যর্থ হন, দায়িত্ব পালনে যদি অসমর্থ হন, তাকে তো আপনাকে সরিয়ে দিতে হবে। আপনি সরাচ্ছেন না কেন? তিনি কিন্তু বলেছেন যে তার সরে যাওয়ার বিষয়টি যে দাবি সেটি যৌক্তিক, তিনি কিন্তু নিজেও স্বীকার করছেন সেই বিষয়টি। আরো মজার ব্যাপার। আমি এই প্রসঙ্গে আবার আসবো আপনার কাছে। আমি এই পর্যায়ে গাজী ভাইয়ের কাছে আসতে চাই। গাজী ভাই, একটু অন্যদিকে যেতে চাই। আসনের বিষয় নিয়ে আমরা বেশ কিছুদিন ধরেই আলোচনা শুনছি, যে আপনারাও আলোচনা করছেন, আজকেও সম্ভবত আপনাদের বৈঠক ছিল এই বিষয়ে। কিন্তু একটি গণমাধ্যমের একটি খবর উল্লেখ করতে চাই, আপনি সেই বিষয়ে এটি সত্যি না মিথ্যে আপনি বলতে পারবেন। ইসলামী আন্দোলন 150 আসনের তালিকা দিয়েছিল, বাংলাদেশ খেলাফত মজলিস 50, খেলাফত মজলিস 30, খেলাফত আন্দোলন 25 আসনের তালিকা দিয়েছে। জাকপা এবং বিডিপির তালিকা ছোট, তাদের সহ শরিকরা 270 আসন চাইছে জামায়াতের কাছে। আরও কয়েকটি দল জোটে আসতে পারে, তাদেরও চাওয়া রয়েছে। 270টা আসনের হিসাব একটি গণমাধ্যমের খবরে বলেছে, এবং তারা বলছে যে জামায়াত নেতাদের সঙ্গে কথা বলে তারা এই বিষয়গুলি জানে। আসলে কি অবস্থা জামায়াতের সঙ্গে আপনাদের জোট তো হচ্ছে না? আপনার যে সংখ্যাটা সমঝোতার বিষয়টি, আপনি যে সংখ্যাটা বলছেন, এটা কোনো দায়িত্বশীল সূত্রের উদ্ধৃতি না। হয়তো কোনো মিডিয়া দিতে পারে তাদের অ্যাজামশন থেকে, অথবা কারোর সাথে দায়িত্বশীল ছাড়া অন্য কারোর সাথে কোনো কথা বলতে দিতে পারে। এটার কোনো আসলে ভিত্তি নাই। কারণ আমরা কে কার কাছে আসন চাবো? কারণ আমরা তো জোট করে নেই এখানে। জোট হলে সমঝোতা, আমরা জোট হলে না জোট প্রধানের কাছ থেকে আসন প্রত্যাশা ওনাকে করে। আমরা একটা সমঝোতা করব, নির্বাচনী সমঝোতা, সমন্বয় হবে সেখানে। তো সমঝোতা সমন্বয় এটা একটা জিনিস, আর জোট আর একটা। তো এখানে সমঝোতা কিভাবে হবে? আমাদেরও 300 আসনে ক্যান্ডিডেট আছে, জামাতেরও আছে, অন্যান্য দলেরও আছে, বিভিন্ন জায়গায় আছে। তো আমরা এখানে পারস্পরিক সমঝোতা করব, কোনখানে কে ভালো হলে ভালো হয়। সেই সমঝোতাটা কোন পর্যায়ে, আসলে কে কাকে কতটা ছাড়বে? হ্যাঁ, এখানে এটার আমাদের একটা ক্রাইটেরিয়া আমরা নির্ধারণ করেছি, আলোচনা হচ্ছে এবং অগ্রসর হচ্ছে আলহামদুলিল্লাহ, এবং খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমাদের আগাচ্ছে। এবং আমরা বলতে পারি যে আগামী হয়তো অল্প কয়েকদিনের মধ্যেই হয়তো বিষয়গুলো ক্লিয়ার হবে, সুস্পষ্টভাবেই হয়তো আমরা বলতে পারবো যে আমরা কে কে কোথায় নির্বাচন আমাদের করবে। আপনাদের কোনো চাওয়া আছে কি, একটু সুস্পষ্ট করে যদি? না, এখানে চাওয়ার বিষয় কি, আমরা এই 8টা দল কিন্তু এখানে আমরা মনে করছি যে যেখান থেকে ক্যান্ডিডেট হোক, আমাদের 8 দলের সবারই ক্যান্ডিডেট।
তাই না? এখানে দল হিসাবে আমরা ভিন্ন চোখে কাউকে দেখব বিষয়টা এমন না। কারণ আমাদের যে ভোটার শ্রেণী আছেন সবাই মোটামুটি একই মানসিকতার, একই চিন্তার, তাই না? খুব বৈপরীত্য খুব কম। এই জন্যে এখানে ক্যান্ডিডেট যেই দল থেকেই আসুক সবাই এটাকে অ্যাকসেপ্ট করবে, গ্রহণ করবে। এখানে বিদ্রোহ এবং কি বলে বিভিন্ন রকম সংকট হবে এটা আমরা মনে করি না, এবং খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ হবে। এই জন্য আমাদের এখানে চাওয়া পাওয়া কার কাছে কে যাবে, এখানে হলো আমরা পারস্পরিক বসে আমরা সমন্বয় সমঝোতা করব। সেই সমঝোতাটা কি মানে হয়েছে বা সেটা কতটুকু সম্ভাবনা হচ্ছে আমরা অনেক দূর এগিয়েছি। আশা করি আগামী 2-1 দিনের মধ্যে আমরা এটা কতগুলো আসলে আপনাদের সঙ্গে সম্পন্ন করতে সমঝোতা, পারবো। ইসলামী আন্দোলনের কথা বলছি আমি, বাকিদের কথা বলছি না। ইসলামী আন্দোলনের সঙ্গে জামায়াত ইসলামী আসলে কতটি আসনের ব্যাপারে সমঝোতা হয়েছে? না, এখনো পর্যন্ত বিষয়টা তো সম্পন্ন হয় নাই। এটা সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত বলা যাবে তবুও না। আপনাদের আশাটা কতটুকু? দল হিসেবে তো আপনাদের একটা দাবি আছে নিশ্চয়ই, সেটি আপনাদের না না, আমরা দাবি করব কার কাছে? দাবি নাই তো আমাদের। আমরা আমাদের বিষয়টা আমরা অন্যদের সাথে আলোচনা করে সমন্বয় সমঝোতা করব। সেখানে কোনখানে আমরা করলে ভালো হবে, কোনখানে অন্যদের সহযোগিতা করলে ভালো হবে, সেটা বসে আমরা সমন্বয় করছি। এখানে কারো কাছে দাবি দেওয়ার বিষয় তো এখানে না। এমন না যে একজনে একটা দল আসন ভাগ করছে, তার কাছে অন্যান্য দলগুলো আসন চাচ্ছে। আমাদের বিষয়টা কিন্তু এমন না। এখানে পারস্পরিক শ্রদ্ধা সমঝোতা হবে পারস্পরিক ন্যায্যতার ভিত্তিতে। এখানে আমরা কিছু ক্রাইটেরিয়া নির্ধারণ করেছি, সেই ক্রাইটেরিয়ার আলোকেই সমন্বয় সমঝোতা হবে। এখানে ভাগাভাগির কোনো বিষয় না। এখন পর্যন্ত যে অবস্থা আছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্তোষজনক অবস্থা আছে জোটের মধ্যে থেকে, বা যে 8 দলের যে একটি সমঝোতা আছে সেখানে আপনারা সন্তুষ্ট? না, এখন আর তখন না। আমরা যেটা বুঝতে পারছি এবং আমাদের যে চিন্তা, যে সকলেই আমাদের স্যাক্রিফাইসের মানসিকতা আছে, এবং আমরা আশা করি যে সন্তোষজনকভাবেই আমরা ইনশাল্লাহ নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে পারবো। আমরা 8 দলের সবাই আশা করি ইনশাল্লাহ। যে আপনি কি নির্বাচন করবেন? আমার তো দলীয় সিদ্ধান্ত আছে নির্বাচনে। সেখানে কতদূর আপনি আশাবাদী যে আপনি ওই আসনে? আমার আসন হলো গাজীপুর 5, জি। কালীগঞ্জ, পুবাইল, বাড়িয়া, এই আসন আমাদের। সেখানে কি আপনার জয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী, বা অন্যান্য দলের প্রার্থীরা সেখানে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন মনে হয় আপনার সঙ্গে? না, আমি তো নির্বাচন করছি, জনগণের সাড়া পাচ্ছি, এবং আমি তো জয়ের ব্যাপারে আশাবাদী ইনশাআল্লাহ। আমরা সেটি অপেক্ষা করব নিশ্চয়ই। আসলে ফলাফল কি হবে এই পর্যায়ে আমাকে একটা বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, একটি বিরতি নিচ্ছে, ফিরছি এখনই। বিরতির পর আবার স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এবং রাজনীতি বিশ্লেষক শরীফুজ্জামান শরীফ। এ পর্যায়ে আমি শরীফ ভাইকে দিয়ে শুরু করতে চাই। আপনি নিরাপত্তা নিয়ে কথা বলছিলেন। আমরা জানি যে তারেক রহমানের দেশে ফের উপলক্ষে SSF এর নিরাপত্তার চেয়ে আবেদন জানানো হয়েছে, কিন্তু সেই আবেদনের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। নিরাপত্তা কি আসলে বা দিয়ে কি সবকিছু সম্ভব হয়? ধন্যবাদ। সবার ক্ষেত্রে আমি বলছি, আমি শুধু না, ব্যক্তির ক্ষেত্রে বলছি না। রাজনৈতিক নেতৃত্বের নিরাপত্তা কখনো কখনো বিঘ্নিত হয়। পৃথিবীতে অনেক দুঃখজনক ঘটনাগুলো আছে যে যারা একেবারে প্রচণ্ড নিরাপত্তার বেষ্টনীর মধ্যে থেকে অনিরাপদ হয়েছেন এবং দুঃখজনক ঘটনা ঘটেছে। আবার অনেক নেতা স্বাভাবিকভাবে চলাফেরা করেন ইত্যাদি ইত্যাদি। আমাদের এখানে যেহেতু একটা নতুন ধরনের রাজনৈতিক সংকটের মধ্যে আছে এবং কতগুলো দৃশ্যমান ঘটনাও ঘটেছে প্রকাশ্যে, যার কারণে রাজনীতিবিদদের মধ্যে একটা অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতা এটি তৈরি হয়েছে। আমরা এটা চাইলে পরিবর্তন করতে পারতাম কিনা আমি জানি না, তবে চেষ্টাটা আমরা করা উচিত ছিল। গত 1 বছর আমি এটা আগেও বলেছি যে একজন ভালো চিকিৎসক, অনেক ভালো, কিন্তু তিনি রোগীকে যখন অস্ত্রোপচার করেন তখন পেটের ভিতরে একটা কাঁচি রেখে সেলাই করে দিয়েছেন। ওই রোগী কখনো সুস্থ হবে না। আমাদের এখানে একজন নোবেল লরিয়েট এসে রোগীর পেটের মধ্যে অস্ত্র রেখে দিয়েছেন,
কাঁচি চাকু টাকু রেখে সেলাই করে দিয়েছেন, এবং তারপরে উনি বলছেন যে আমাদের এখানে ইতিহাসের সব থেকে সেরা নির্বাচন হবে। তো স্বপ্নে খেলে বিরিয়ানি খাওয়াই ভালো, রুটি টুটি এগুলো না খাওয়া, বাকরখানি এগুলো না খেয়ে। তো আমি দেখতে পাচ্ছি যে সেরা নির্বাচন এখন সম্ভবত কয়েকদিন পরে আপনাকে বলতে হবে যে ভোটার যারা, আপনাদের কি নিরাপত্তার দরকার আছে, তাহলে আপনারা যোগাযোগ করেন। যেভাবে সরকারের পক্ষ থেকে ম্যান টু ম্যান গানম্যান নিয়োগ, নিরাপত্তা, তার মানে কি? তার মানে হচ্ছে যে এর ভেতর থেকে আপনি সংকটটা তৈরি করেছেন। প্রায় 1000 খানেক অস্ত্র এটি মাঠে আছে, আপনি উদ্ধার করেন নাই, করার চেষ্টাও করেননি। আপনার কাছে অপরাধী মানে হলো আওয়ামী লীগ কর্মী ধরে এনে জেলে ঢুকানো। আমি আবার বলি, আওয়ামী লীগের কর্মীদেরকে আমি দুধে দেওয়া তুলসী পাতা মনে করি না, কিন্তু আপনি যদি নির্দিষ্ট একটা জায়গায় শুধু সেই জায়গার অপরাধীদেরকে, বাংলাদেশের 64টা জেলা, একটা জেলায় আপনি রেগুলার কম্বিং অপারেশন চালাচ্ছেন, চিরুনি অভিযান চালাচ্ছেন, এবং সেখান থেকেই শুধুমাত্র অপরাধীদেরকে ধরছেন, তাহলে আশপাশের যে জেলা তারা ধারণা করবে যে ঝামেলা ওই দিক দিয়ে যাচ্ছে, আমাদের ভয়ের কিছু নাই। এখানে অন্য যে অপরাধীরা আছে, সামাজিক অপরাধী, রাজনৈতিক অপরাধী, তারা কিন্তু এক ধরনের সাহস পাচ্ছে যে ঝড়টা যাচ্ছে কোথা থেকে, যে ঝড়টা যাচ্ছে ওদের উপর থেকে, সুতরাং আমাদের কোনো ভয় নাই। এবং ভয় নাই তার উদাহরণ হলো একই অস্ত্র মামলার আসামিতে অনেক মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, তারা দিনের পর দিন জেলখানায় আছে। আর আওয়ামী লীগের একজন নেতা, যিনি গণ অভ্যুত্থানের পরে গণ অভ্যুত্থানের হিরোদের সাথে একটা ব্যক্তিগত চমৎকার সম্পর্ক গড়ে তুলতে পেরেছিলেন। এই ক্রিয়েটিভিটি সবার থাকে না। একই সাথে ওই প্রশ্নটাও করতে ইচ্ছা করে যে আওয়ামী লীগের এই ধরনের একটা পাপী কিভাবে আপনাদের বন্ধু হলেন, কিন্তু সেটি জিজ্ঞেস করার সাহস আমার নাই। বর্তমান অবস্থা এটি পারমিটও করে না, সেই কারণে জিজ্ঞেস করছি না, মনের কথাটা বললাম। তো তার অ্যাকাউন্টে 250 কোটি টাকা কিভাবে এলো, কারা এটি জমা করেছে? এটি কি কেবল তার টাকা, কেবল তার চাঁদাবাজির টাকা, নাকি অন্যদের টাকাও এখানে জমা হয়েছে? এই প্রশ্নটা আমার জানার ইচ্ছা, কিন্তু হয়তো আমরা কোনোদিন জানতে পারবো না, কারণ এই সরকার এই ধরনের অনেক গুরুত্বপূর্ণ ইস্যু যেটা পাবলিককে জানতে দেয়নি। অনেকে বলেন শুধু সরকারের সমালোচনা করেন, সমালোচনা তো করি না, তাদেরকে যে সুযোগটা দেওয়া হয়েছে। এই সরকার যখনই সোসাইটির মধ্যে কোনো একটা বিষয়ে ব্যাপক রিপারকেশন হয়, তাৎক্ষণিকভাবে, আতর ভাই নিশ্চয়ই মনে আছে, নুরুকে আক্রমণ করার পর সরকার মনে হচ্ছে যেন তার সমস্ত কাজ বন্ধ, কেবলমাত্র নুরুকে যারা আক্রমণ করেছে তাদেরকেই ধরতে হবে। একজন অপরাধীকে কি ধরা হয়েছে? বিচার বিভাগীয় তদন্ত কমিশন করেছিলেন সেপ্টেম্বর মাসের 5 তারিখে, 15 দিনের মধ্যে রিপোর্ট দিবে, রিপোর্ট দিয়েছেন? ওই রিপোর্টটা যদি দিতেন আমরা জানতে পারতাম যে এই ধরনের খেলার সঙ্গে আওয়ামী লীগ জড়িত, নাকি দেশের মধ্যে লুকানো আওয়ামী লীগ জড়িত, নাকি অন্য কোনো ঘটনা আছে, নাকি তৃতীয় পক্ষ এখানে অন্যের কাঁধের উপরে বন্দুক রেখে স্বীকার করতে চাইছে। কেন প্রকাশ করলেন না? কেন গোপন রাখলেন? ডিসি নিয়োগে যে দুর্নীতি হয়েছিল, তদন্ত কমিটি করেছিলেন, কেন আজকে 1 বছরের বেশি সময় তদন্ত রিপোর্ট হলো না? কেন উপদেষ্টাদের সম্পদের হিসাব ঘোষণা দেওয়ার পর প্রকাশ করলেন না? তাহলে এই যে ঘটনাগুলোর কথা বললাম, এই ঘটনাগুলো তো পেটের মধ্যে কাঁচি রেখে সেলাই করে দেওয়ার মতো। তো এই ধরনের একটা পরিস্থিতি আপনি এখানে কন্টিনিউ করে কিভাবে আপনি আশা করেন যে আপনি এখানে একটা ঐতিহাসিক নির্বাচন করবেন? আমাদের সরকারের কাছে প্রত্যাশাটা বেশি এই কারণে যে এই সরকারের একটা কমিটমেন্টের জায়গা ছিল। আমি এই সরকারের পেছনে তো বাহাউদ্দিন নাসিমকে কখনো দেখি না, তার পেছনে ডক্টর ইউনূসের পেছনে হাজী সেলিমকে দেখি না। সুতরাং ডক্টর ইউনূসের প্রতি আমাদের প্রত্যাশা একটু বেশি ছিল, কিন্তু সেই প্রত্যাশাটা পূরণ করার জন্য যে ধরনের দক্ষতা, যে ধরনের উদারতা থাকা দরকার ছিল, এই সরকার উদারতাও দেখাতে পারে নাই, দক্ষতাও দেখাতে পারে, তবে করেছে কোথায়? আমেরিকার প্রশ্নে এই সরকারের কোনো ধরনের কোনো পিছুটান নেই। আমেরিকার কেউ যদি আসে এই দেশে, আপনি খেয়াল করে দেখবেন মনে হয় যেন ডক্টর ইউনূসের জামাই বাড়ির থেকে আত্মীয় এসেছে। গত 3 মাসে আমেরিকা থেকে প্রায় 350 মানুষকে হাতে পায়ে শেকল পরিয়ে বাংলাদেশে পাঠানো হয়েছে। সরকার এটি নিয়ে একটা প্রতিবাদ করে নাই। নাপ নদীর থেকে শত শত জেলেকে মিয়ানমার বাহিনী ধরে নিয়ে যাচ্ছে, সরকার একটা প্রতিবাদ করে নাই। সরকার এবং আমাদের পলিটিক্স, সরকার বোঝে কোন জায়গাটায় চাপ দিলে পুরো শরীর আপনি ঝাঁকুনি দিয়ে উঠবেন। আপনার কাছে পরে আসছি ঝাঁকুনির বিষয়ে আরোপ করতে। আমি
গাজী ভাইয়ের কাছে আবারও আসতে চাই নির্বাচনের বিষয়ে। আপনি বলছিলেন নির্বাচনের কথা, আসন সমঝোতা নিয়ে কথা হচ্ছিল। এখন পর্যন্ত যদি আমি জানতে চাই যে ইসলামী আন্দোলন বাংলাদেশে 300 আসনের মধ্যে কতটি আসনে আসলে জয়ের সম্ভাবনা দেখে? না, আমরা তো সম্মিলিতভাবে 300 আসনে নির্বাচন করব। এর মধ্যে মনে হয় যে আমরা এখানে নিশ্চিত জিতবো, আমাদের সম্ভাবনা আছে, এরকম কত আসনে আপনার মনে হয়? না, আমরা তো সব ক্যান্ডিডেটকেই আমরা কোনো ক্যান্ডিডেটকে তো আমরা ছোট মনে করছি না। সবারই সম্ভাবনাময়ীদেরকেই তো আমরা নির্বাচনে কিন্তু সবাই তো আর জিতবেন না নিশ্চয়ই। সবাই জিতবে সেটা না, আপনারাও জানেন। সবাই জিতবে না, কিন্তু আগাম কে জিতবে না এটাও বলা যাবে না। কিন্তু একটা জরিপ তো নিশ্চয়ই আপনাদের দলের মধ্যে আছে। আমরা জানি যে সব দলেরই নিজস্ব একটা জরিপ থাকে যে আমার প্রার্থী এখানে এগিয়ে আছে, ওখানে একটু পিছিয়ে আছে। সেই জরিপ কি আপনাদের করেছেন নাকি? না, সেটা তো আমাদের অভ্যন্তরীণ জরিপ একটা আছে। সেই জরিপ অনুযায়ী স্টাডি করে তো আমরা যেখানে একটু দুর্বলতা আছে সেটা আমরা কিভাবে রিকভারি করা যায় সে চেষ্টা করব, অথবা ক্যান্ডিডেট পরিবর্তন করব, অথবা জোট অন্য যারা আছে সহযোগী তাদের জন্য ছাড় দিব। এটা তো আমরা এক্সারসাইজ করছি, প্র্যাকটিস করছি এটা আমরা নিজেদের মধ্যে। সেটার কোনো ফলাফল এখনো আপনারা পাননি? না, চূড়ান্ত ফলাফল তো নির্বাচন না হওয়ার আগে পাওয়া সেটা তো যাবে না। ভোটের হিসাব। আমি ভোটের বলছি হিসাব। আপনাদের জরিপের হিসাবের কথা জানতে চাচ্ছি। সেই জায়গাটা আপনারা আসলে পৌঁছাননি যে আসলে আপনাদের সম্ভাবনা কতটুকু আসলে কতগুলো? না, সেটা আসলে আমরা এখনো পর্যন্ত তো আসনগুলো সমন্বয় শেষ হয় নাই। শেষ হলে আমরা বলতে পারবো যে আমাদের এতটা আসনে আমরা নির্বাচন করছি এবং এতটা আসনের মধ্যে আমরা জেতার আমাদের টার্গেট আছে। এটা আমরা হয়তো সমন্বয় শেষ হলে আমরা বলতে পারবো। এখন মাঝপথে বলা মুশকিল। জি, এবার অন্য প্রসঙ্গে আসি। আমরা গত কয়েকদিন ধরেই দেখছি যে ভারত বাংলাদেশের মধ্যে একটি উত্তেজনা বিরাজ করছে সম্পর্কের। দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি কূটনৈতিক পর্যায়ে তলব করা হয়েছে। আজকেও ভারতের হাইকমিশনারকে তলব করা হয়েছিল এবং প্রতিবাদ জানানো হয়েছে। আমাদের যেসব হাইকমিশনার এবং মিশনগুলো আছে সেখানে নিরাপত্তা জোরদার করার জন্য বলা হয়েছে। আজকে দিল্লিতেও বাংলাদেশ হাইকমিশনার এবং কলকাতাতেও উপ হাইকমিশনারের অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। বিক্ষুব্ধরা তারা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেছেন। এই বিষয়টিকে আসলে আপনি কিভাবে দেখছেন? প্রথম কথা হলো যে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমরা তাদের সাথে বিরোধ চাই না। আমরা ন্যায্যতার ভিত্তিতে তাদের সাথে আমরা সুসম্পর্ক চাই। এটা হলো আমাদের দলীয় স্ট্যান্ড। আমরা এবং আমাদের মানে সংবিধানও কিন্তু কারোর সাথে শত্রুতা নয়, বরং সবার সাথে সুসম্পর্ক, এটা আমাদের জাতীয় নীতিও। তো আমরা চাই না তাদের সাথে বৈরিতা রেখে পাশাপাশি দুটি রাষ্ট্র কেউই কিন্তু ভালো থাকতে পারবে না। ভারত যদি আমাদেরকে যদি মনে করে যে আমরা ছোট রাষ্ট্র, আমাদেরকে তারা যা ইচ্ছা তাই করবে আর আমরা তাদের জন্য কিছুই করতে পারবো না, এটা ঠিক না। হ্যাঁ, হতে পারে আমাদের 3 দিকে ভারত, কিন্তু আমরা কিন্তু ভারতের পেটের ভিতরে, এটাও তাদের মনে রাখতে হবে। আরেকটা বিষয় হলো বাংলাদেশের বিভিন্ন অভ্যন্তরীণ বিষয়ে তারা যেসব প্রতিক্রিয়া দেখায়, আমরা কিন্তু ভারতীয় অভ্যন্তরীণ বিষয়ে কিন্তু আমরা সেটা দেখাই না। বাংলাদেশে এখানে বিভিন্ন ঘটনায় ওখানে তারা এখানে প্রতিক্রিয়া দেখায়, তাই না? তো এখানে হ্যাঁ, একটা দুঃখজনক ঘটনা ঘটেছে ময়মনসিংহে। একজন আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের একজনকে, তারা সেই ঘটনাকেই নিয়ে আজকে আবার এখন আমাদের কথা হলো সে যত অপরাধী হোক, কেউ তো এভাবে বিচার হাতে নিতে পারে না, তাই না? এটা আমরা ওইটার নিন্দা জানাই ঘটনার, কিন্তু সেটার প্রতিক্রিয়া ভারত দেখাবে কেন? উনি কিন্তু এত ভারতের নাগরিক না, বাংলাদেশের নাগরিক। এখানে যারা অপরাধ করেছে, অন্যায় করেছে, বিচার করবে বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের সরকার। এখানে তো ভারতের কথা বলার কিছু নাই। ভারতে যে এত মুসলিম নির্যাতন হয়, এখানে বাংলাদেশ সরকার কি এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দেখায়? দেখানো উচিত না, কারণ তাদের নাগরিক। এখানে হ্যাঁ, সামগ্রিকভাবে যদিও সেটা অন্যায্য, কিন্তু তারপরেও তো একটা দেশের অভ্যন্তরীণ বিষয় আরেকটা দেশের কথা বলাটা তো ঠিক না। আর এই যে ভারতে, হ্যাঁ, বাংলাদেশের ভারতীয় হাইকমিশনে মিছিল নিয়ে গেছে, প্রতিক্রিয়া দেখিয়েছে, কিন্তু সরকার তো সেটা ঠেকিয়েছে, পুলিশ প্রোটেকশন দিয়েছে এবং সুরক্ষা দিয়েছে। কিন্তু ভারতের দিল্লিতে তো বাংলাদেশের দূতাবাসও তো সেখানে প্রতিক্রিয়া তারা দেখিয়েছে, সংঘর্ষ হয়েছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও বাংলাদেশে ভারতীয় উপদূতাবাসে কয়েকবার আক্রমণ হয়েছে, কলকাতায় আক্রমণ হয়েছে, কয়েক দফা আক্রমণ আজকেও হয়েছে, মানে বারবার হচ্ছে।
বাংলাদেশে ভারতীয় দূতাবাস অভিমুখী হয়তো একটা মিছিল নিয়েছে, কিন্তু ওখানে কিন্তু বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে নাই, আক্রান্ত তারা হয় নাই, কিন্তু বাংলাদেশ দূতাবাস কিন্তু আক্রান্ত হয়েছে, তাই না? কয়েক দফা আক্রান্ত হয়েছে, কয়েকটা উপদূতাবাস আক্রান্ত হয়েছে, কিন্তু আমরা কিন্তু ধৈর্যের সাথে বাংলাদেশ সরকার এগুলো মোকাবেলা করেছে। কিন্তু ভারত এখন যা করছে এটা কিছুতেই মানে শিষ্টাচারের মধ্যে পড়ে না। তারা আমাদেরকে যেভাবে খুশি সেভাবে আমাদের সাথে আচরণ করবে, কূটনৈতিক শিষ্টাচারের বহির্ভূত বিভিন্ন আচরণ করবে, আর আমরা সব মেনে নেবে, এটা তো হয় না। আমরা অবশ্যই চাবো আমাদের অপরাধীদেরকে যে তারা ফেরত দেয়, আমাদের অপরাধীদেরকে তারা আশ্রয় দিবে, এবং বাংলাদেশ থেকে বিভিন্ন রকম অপরাধ করে, খুন খারাপি করে সীমান্ত পাড়ি দিয়ে সেখানে ভালো অবস্থায় থাকবে, ওরা এগুলো তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেবে, এটা তো মেনে নেওয়া যায় না। বাংলাদেশের জনগণ কেন আজকে ভারতের প্রতি বৈরী ভাব পোষণ করছে, কেন ভারতের উপর বিক্ষুব্ধ, বাংলাদেশের তরুণ প্রজন্ম কেন ভারতের উপর বিক্ষুব্ধ, এটা ভারতকে রিয়েলাইজ করতে হবে, প্রকৃত বিষয়গুলো তাদের রিয়েলাইজ করতে হবে। শুধুমাত্র কি বলে নিজেদেরটা চিন্তা করলে চলবে না। ভারত যদি চায় যে আমরা সবাই ভারতের পক্ষে কথা বলি, এটা তো হবে না। তারা আমাদের সাথে দুরাচার করবে, আমাদের সাথে বিভিন্ন রকম অন্যায় করবে, আমাদের অপরাধীদেরকে আশ্রয় দেবে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি তারা হুমকি হয়ে দাঁড়াবে, আর আমাদের যুব সমাজ এবং আমাদের দেশপ্রেমিক মানুষ তাদেরকে শ্রদ্ধার চোখে দেখবে, বারবার সম্মানই করবে, এটা তো হবে না। সম্মান শ্রদ্ধা উভয় পক্ষ থেকে প্রয়োজন। আমরা তাদের সাথে বৈরিতা চাই না, আমরা চাই না বাংলাদেশ ভারত সম্পর্ক অবনতি হোক, এটা আমরা চাই না। একজন রাজনৈতিক নেতা হিসেবে আসলে সমাধানটা কিভাবে দেখেন আপনি? এই অবস্থা থেকে আসলে কিভাবে বের হওয়া যায়? এই অবস্থা থেকে বের হলেও পরস্পরের প্রতি শ্রদ্ধা লাগবে, বিশ্বাস লাগবে, এবং এখানে যেটা প্রয়োজন, ভারত যে আচরণ করছে আমাদের দেশের অপরাধীদেরকে তারা রাখা ঠিক হবে না, বরং আমাদের দেশের সোপর্দ করে দিতে হবে। আমাদের দেশের অপরাধীদেরকে আমাদের সরকারের হাতে সোপর্দ করে দিতে হবে, কারণ তাদের সাথে আমাদের চুক্তি আছে। ভারতের সাথে কিন্তু আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে, তাই না? এখন অনেকে কনভিক্টেড হয়ে গেছে, যে সমস্ত আসামি, তারা কিন্তু ওখানে থেকে বক্তব্য দিচ্ছে, তো তাদের ওখানে তো সেগুলো রাখার কোনো এখতিয়ার নাই, এবং সেই চুক্তি লঙ্ঘন তারা করছে। তারা যদি চুক্তি লঙ্ঘন করে তাহলে আমরা কি করব? আমাদের তো সেটা তাদেরকে সম্মান জানানোটা আমাদের পক্ষে অসম্ভব, কারণ সম্মান কাদেরকে করব? যারা সম্মানের মর্যাদা দিতে জানে, তারা তো সেই মর্যাদা দিচ্ছে না, তারা তো আমাদের সুসম্পর্ক চাচ্ছে না, তারা বাংলাদেশের জনগণের সাথে সুসম্পর্ক চাচ্ছে না। তারা, আমরা অতীতে দেখেছি সবসময় তারা একটা দলের সাথে তারা সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছে। এখনও আমরা দেখছি কি তারা বিভিন্ন দল খুঁজছে, কে ক্ষমতায়, কাকে ক্ষমতায় নিতে পারবে, কে ক্ষমতায় যেতে পারবে। এখনো পর্যন্ত তারা বিভিন্ন দলকে তারা প্রমোট করার চেষ্টা করছে। এটা আরো ভয়ঙ্কর। তারা আসলে জনগণের সাথে সম্পর্ক করতে চাচ্ছে না, রাষ্ট্রের সাথে সম্পর্ক গড়ে তুলতে পারছে না। যদি বলতেন বিভিন্ন দল বলতে কাদেরকে ইঙ্গিত করছেন? আপনি ভারতের মিডিয়া দেখেন, আমি এখানে বলতে চাই না, আপনি আনন্দবাজার পত্রিকা গত 2-3 দিনে দেখেন, তাইলে বুঝতে পারবেন যে অনেকে বলেন আনন্দবাজার পত্রিকার খবরের আসলে খুব কম গুরুত্ব থাকে। না, কম গুরুত্ব থাকে তো, কম হোক আর বেশি হোক, তাই না? এবং তাদের বিভিন্ন মিডিয়া দেখেন যে তারা আজকে কোন দলের পক্ষে তারা অবস্থান নিতে চাচ্ছে, এটা আমি এখানে বলতে চাই না। আপনি জনগণ জানে, মানুষ জানে, এবং আমাদের মিডিয়াও এগুলোকে বিভিন্নভাবে সামনে নিয়ে আসছে। অতএব তারা ঠিক এই তাদের আগের যেই চরিত্রটা ছিল এ থেকে তারা বেরিয়ে আসতে পারে না। তারা জনগণের সাথে, রাষ্ট্রের সাথে তারা সুসম্পর্ক করতে চাচ্ছে না, তারা রাষ্ট্রকে সবসময় দুর্বল করে রাখতে চায়। এই জন্য রাষ্ট্রের একটা অংশের সাথে তারা সুসম্পর্ক রাখতে চায়, এটা তো ঠিক না। জি, গাজী ভাইয়ের বক্তব্য স্পষ্ট, যদিও তিনি বলতে চাননি সরাসরি, আমরা বুঝতে পারছি। আমি শরীফ ভাইকে দিয়ে শেষ করব। শরীফ ভাই, আসলে কি হচ্ছে এইটার থেকে আসলে আমরা বের হতে পারবো কিভাবে? ধন্যবাদ। যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এটা অনাকাঙ্ক্ষিত, এবং দুটো দেশের কারো জন্যই স্বস্তিদায়ক বা সুখকর না। পৃথিবীতে এখন কোনো দেশ নিজেকে বিচ্ছিন্ন রেখে, এটাই আমেরিকার মতন দেশ বলেন, চরম উন্নত যে দেশগুলো আছে সেই দেশগুলো এটি নিজে একা টিকে থাকতে পারে না, তার সহযোগিতা লাগে। আমাদেরও যেমন ভারতের সহযোগিতা দরকার, ভারতেরও কোনো কোনো জায়গায় আমাদের সহযোগিতা দরকার। কিন্তু উভয় দেশের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা এই সম্পর্কের ক্ষেত্রে তার থেকে রাজনীতিটাকে প্রাধান্য দেয়। ধর্মের ভিত্তিতে মানুষ হত্যা করার ঘটনা কেবল বাংলাদেশে ঘটে না, এটা ভারতেও ঘটে। নরেন্দ্র মোদী যিনি ক্ষমতায় আছেন
তার রাজ্যে গোদরাতে নিশ্চয়ই মনে আছে ট্রেন ধরে আগুন জ্বালিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করার ঘটনা তার সেখানে আছে। গুজরাটে এখনো ধর্মের ভিত্তিতে মানুষকে হত্যা করা হয়। আমাদের এখানেও যেটা ঘটছে, এখানে ঘটছে না, এখানে হিন্দুরা জামাই বাড়ির মতো আনন্দে আছে, বিষয়টা সেরকমের না। যদি সেটি হতো তাহলে দুর্গাপূজার সময় লাঠি হাতে আপনি পাহারা দিতে যান কেন? আপনাকে তো কেউ ডাকেনি। আপনি কোথাও শুনেছেন যে হিন্দুরা কার্ড ছাপিয়ে বিতরণ করে গেছে যে আসেন আমাদের মন্দির পাহারা দিয়ে যান লাঠি হাতে নিয়ে? আপনি লাঠি হাতে কেন যান? কারণ ওই টেনশনটা এখানে আছে। এই টেনশনটা দূর করার জন্য রাষ্ট্র টু রাষ্ট্র ডায়ালগগুলোকে ওপেন করা দরকার, রেগুলার করা দরকার। উভয় দেশের মধ্যে কিছু ভালো মানুষ আছে। আজকে আমাদের এখানে এই ধরনের হিন্দু পেলেই, মন্দির পেলেই মারবো, ভাঙবো, কাটবো, আর ভারতের মধ্যে তার মুসলমান পেলেই মারবো, ধরবো, কাটবো, গরুর মাংস কারো ফ্রিজে পেলে তাকে পিটিয়ে মেরে ফেলবো, এই যে রাজনীতিটা, এটি শুধুমাত্র কিন্তু কতগুলো বিচ্ছিন্ন ঘটনা, উভয়ের পেছনে রাজনীতি আছে। আমাদের এখানে একটা অংশ চায় যে এই যে মারবো, কাটবো, ঝুলিয়ে পুড়িয়ে দিব, এই অ্যাক্টিভিটির ভেতর থেকে তার ভোটটা বাড়াতে চায়। আবার পশ্চিমবঙ্গ সহ ভারতে সামনে যে নির্বাচন, শুভেন্দু অধিকারীরা চাইছে যে বাংলাদেশে যদি এইটা বেশি হয় তাহলে এর উত্তাপটা ভারতে ছড়িয়ে দিয়ে সেখানে তাদের পদ্ম ফুলের ভোট সংখ্যা বাড়ানো যাবে, ক্ষমতায় যাওয়া যাবে। শুভবোধের মানুষের দায়িত্ব হলো এই যে উভয় দেশের মধ্যে এই যে সুযোগ সন্ধানীদেরকে চিহ্নিত করা, তাদেরকে ঠেকানো, তাদেরকে প্রতিরোধ করা। আর শুভবোধের যে মানুষগুলো আছে ভারতের পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জায়গায় জুলাইয়ের অভ্যুত্থানের সময় মিছিল হয়নি আমাদের পক্ষে? হেলিকপ্টার থেকে যখন গুলি হয়েছে কলকাতায় মিছিল হয়নি? জওহরলাল বিশ্ববিদ্যালয়ে মিছিল হয়নি? সেখানকার ছাত্রনেতারা আমাদের পক্ষে কথা বলেনি? তাহলে তাদেরকে আপনি কেন শত্রু বানিয়ে ফেললেন? পুরো একটা দেশকে এই যে মানুষগুলো আছে সেই মানুষগুলোকে তারাও তাদের জায়গা থেকে বলবে। এই যে কয়েকদিন আগে সিপিএমের সেক্রেটারি মোহাম্মদ সেলিম তিনি এক প্রেস কনফারেন্স করে প্রশ্ন করেছেন যে সমস্ত গুলিগুলো বাংলাদেশকে কেন্দ্র করে যায় কেন? সীমান্তে যে মারা যায় গরু চোরাচালানের জন্য, কেবল বাঙালি যারা বাংলাদেশ থেকে যারা আসে তাদের পিঠেই বুকেই শুধু গুলি লাগে। তো এই গরুটা কে পৌঁছে দিচ্ছে সীমান্ত পর্যন্ত? এবং তিনি অভিযোগ করেছেন এই গরু পাচারের সাথে তৃণমূলের মমতা ব্যানার্জির লোকজন জড়িত এবং বিজেপির লোকজন জড়িত। তিনি তার দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে জিজ্ঞেস করেছেন যে আপনারা একটাকেও তো ধরতে পারেন না। বাংলাদেশ থেকে যারা গরু নিতে আসে তারা তো কলকাতায় এসে গরু নিয়ে যায় না, তারা সীমান্তে আসে। তো সীমান্ত পর্যন্ত গরুটাকে কে নিয়ে আসে? কই তাকেও তো ধরেন। তো এই ভাবনা যাদের মধ্যে আছে সেই ভাবনার মানুষগুলোকে আপনি শক্তিশালী করেন, তাদের সাথে সংযোগটা বাড়ান। কিন্তু আমাদের এখানে সেটি হবে না। কারণ এই যে উত্তেজনা যদি বাড়তে থাকে তাহলে এর ভেতর থেকে একটু দূরের যারা আছে, তৃতীয় পক্ষের যে গন্ডগোল, সেই গন্ডগোল এর ভেতর থেকে অনেক সুবিধা হয়, সুযোগ হয়। পাকিস্তান ভারতের যে গুতাগুতিটা আছে সেটি যদি আরেকজনকে পাওয়া যায় ইন্ডিয়াকে গুতা দেওয়ার জন্য, অথবা আরেকজনকে পাওয়া যায় পাকিস্তানকে গুতা দেওয়ার জন্য, তাহলে আমরা কেন ব্যবহার করব? কে কাকে গুতা দিচ্ছে আসলে? এই যে দেখছেন তো, আমেরিকা, চীন, রাশিয়া, পাকিস্তান, ভারত, কে আসলে কোন দিকে যাচ্ছে? বেলুচিস্তানে যেটা হচ্ছে, পাকিস্তান অভিযোগ করছে যে এটা ইন্ডিয়া উস্কায় দেয়। আবার কাশ্মীরের যেটা হচ্ছে ইন্ডিয়া অভিযোগ করছে পাকিস্তান উস্কায় দেয়। অর্থাৎ যার যেখানে দ্বন্দ্বটা আছে সে তার একজন মিত্র খোঁজে, একসাথে মিলে চলো একটু খোঁচাই, একটু গুতা মারি। আমি যেটা মনে করি যে এই কাজগুলোর পেছনে জনগণের সমৃদ্ধির কোনো ইস্যু নেই, শান্তির কোনো ইস্যু নেই। এর পেছনে একটা অসৎ রাজনীতি আছে, ভোট ব্যাংক বাড়ানোর চেষ্টা আছে, মানুষের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি করে দেওয়া। আমি শেষ করব এই জায়গাটায়। ভাই দেশপ্রেমের কথা বলেছেন। বাংলাদেশ যদি অনবরত অস্থির অবস্থার মধ্যে থাকে, কিউবার কোনো লাভ লস নাই, সৌদি আরবের কোনো লাভ লস নাই, ভারতের উপকারও হয়, ক্ষতিও হয়, মিয়ানমারের লাভও আছে, লসও আছে। আমার সেনাবাহিনী যদি দুর্বল হয় তাহলে আমেরিকার কোনো লাভ লস নাই, অথবা সুইজারল্যান্ডের কোনো লাভ লস নাই। ভারতের লাভও আছে, লসও আছে। একটা অংশ সারাদিন ভারত বিরোধী সেন্টিমেন্টটা তুলে ধরে এখানে অস্থির করে রাখতে চায়। আমরা মনে করি এরা এক একজন বিরাট দেশপ্রেমিক। নো, এরা ভারতের পারপাস এখানে সার্ভ করছে। বাংলাদেশের সেনাবাহিনী যদি দুর্বল হয়, ভারতের লাভ। আমাদের এখানকার যে বিজেপি যদি দুর্বল হয়, ভারতের লাভ। সেই লাভটা অনেকেই করছে, বিদেশে বসে করছে, দেশের ভেতর থেকে করছে। আমরা যতই বলি না কেন যে এরা সম্ভবত, আরে বাবারে বাবা দেখো নরেন্দ্র মোদীকে একেবারে উচ্ছেদ করে ফেলছে, বিজেপিকে উচ্ছেদ করে ফেলছে, আরএসএসকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। নো, এরা হচ্ছে অন্যের পারপাস সার্ভ করে। আপনাকে উত্তেজিত করে রেখে
এই দেশটাকে অনবরত একটা টেনশনের মধ্যে রেখে বাংলাদেশ যদি নিজের পায়ে দাঁড়াতে না পারে, সেই ধরনের পরিস্থিতি যদি থাকে, আর কারো লাভ না হোক, ভারতের লাভ। যারা এই ধরনের ইউটিউব, ফেসবুক নির্ভর এই ধরনের ওই ইনফ্লুয়েন্সারদের কথায় যারা লাফান, ধরে নেন যে আপনি না বুঝে অন্যের পারপাসটা সার্ভ করছেন। জি, আমাকে শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।